আসসালামু আলাইকুম। আয়কর বিষয়ক নিয়মিত আলোচনায় আপনাদের স্বাগত। যথারীতি আজকেও আছেন বিজ্ঞ কর আইনজীবী জনাব মোহাম্মদ আদনান, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। আজকে আমরা একটা বিশেষ আলোচনা করব। আলোচনাটা হচ্ছে যে আমাদের অনেকেই জনপ্রতিনিধি হওয়ার জন্য নির্বাচন করেন এবং নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ দলিল হচ্ছে যে তাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। এজন্য অ্যাকনোলেজমেন্ট এবং সার্টিফিকেট জমা দিতে হয়, সার্টিফিকেট কপিও দিতে হয় আয়কর রিটার্নের। কিন্তু দেখা যায় শেষ মুহূর্তে অনেকে জানেও না যে তার আয়কর রিটার্ন জমা দিতে হবে, অথবা জীবনে প্রথমবার রিটার্ন জমা দিচ্ছে। দ্রুত নমিনেশন সাবমিট করার জন্য তারা একটা তাড়াহুড়া করে আয়কর রিটার্ন জমা দেন। দেখা যায় তার প্রকৃত তথ্য এখানে উপস্থাপিত হয় না। তো এতে করে পরবর্তীতে তিনি সমস্যায় পড়েন, কারণ তার অনেক সম্পদ থাকে যেটা তিনি প্রদর্শন করেন নাই, কিন্তু তাকে সমস্যায় পড়তে হয়। এই বিষয়গুলো যদি আপনার আলোচনা করেন। ধন্যবাদ আপনাকে। একটা গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। বিশেষ করে জনপ্রতিনিধিদের ক্ষেত্রে আয়কর রিটার্ন সাবমিটের ক্ষেত্রে আসলে তাড়াহুড়া করার কোনো সুযোগ নাই। জনপ্রতিনিধিদের ক্ষেত্রে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে অবশ্যই একজন ভালো কর আইনজীবীর সাথে উনি বিস্তারিত আলোচনা করবেন। 10-15 দিন ব্যাপী ওনার ফিউচার প্ল্যানিং এবং প্রিভিয়াস অ্যাচিভমেন্ট সবগুলো বিষয় নিয়ে ঠান্ডা মাথায় বসবেন। বসার পর সঠিক ট্যাক্স পরিকল্পনা করে তারপর আয়কর রিটার্ন জমা দেওয়া উচিত। আমরা অতীতে দেখেছি এই ধরনের জনপ্রতিনিধিরা হুটহাট করে কোনোভাবেই আয়কর রিটার্ন জমা দিয়ে তার ভিত্তিতে হলফনামা রেডি করে নির্বাচন অফিসে সাবমিট করেছেন। পরবর্তীতে গিয়ে দেখা যায় উনি সৎ থাকা সত্ত্বেও শুধুমাত্র তথ্য বিভ্রাটের কারণে বা সঠিকভাবে রিটার্ন দাখিল না করার কারণে হলফনামা সঠিকভাবে দেওয়া হয় না, ভুলভাবে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় ওনার যে মেয়াদ পরবর্তী দেখা যায় ওনার কয়েকশো গুণ সম্পদ বেড়ে যায়। ফলে একদিকে দুদকের প্যারা, একদিকে জনগণের ভুল বোঝা, এই সমস্ত ইস্যুগুলা চলে আসে। তবে যারা সচেতন এই বিষয়ে তারা খুব সুন্দর করে সময় নিয়ে ধীরস্থির ভাবে আয়করের বিধিবিধান মেনে সুন্দরভাবে রিটার্নের সবগুলো তথ্য সুন্দরভাবে প্রদর্শন করে, তাদের কিন্তু এই বিপদটা হয় না। নাহলে বেশিরভাগ ওই ধরনের না বুঝে যারা আয়কর রিটার্ন সাবমিট করে পরবর্তীতে বিপদের সম্মুখীন হয়। এই বিষয়ে জনপ্রতিনিধিদের অবশ্যই খুব সচেতন থাকতে হবে। ওনাদের ফিউচার প্ল্যানিং এবং প্রিভিয়াস অ্যাচিভমেন্ট এই দুইটার আপনার সুন্দর একটা কি এই কম্বিনেশন থাকতে হবে। ট্যাক্স প্ল্যানিং এদের ক্ষেত্রে মাস্ট থাকতে হবে। আমি আপনার সাথে একটু যোগ করতে চাই। একজন সাধারণ করদাতা যদি তিনি তার আয় গোপন করেন অথবা তিনি ভুলবশত আয় প্রদর্শন না করেন, তার ক্ষেত্রে শুধু কর আইনি অনুযায়ী শাস্তি আছে। কিন্তু যদি জনপ্রতিনিধি যদি এক্ষেত্রে তার আয় গোপন করেন, তাহলে তার কিন্তু ফৌজদারি অপরাধে অভিযুক্ত হওয়ার সুযোগ আছে। ওনাদেরকে দুদক সার্চ করতে পারে, বাংলাদেশ ব্যাংকের বিআইপি করতে পারে, সিআইডি করতে পারে। এই ধরনের অহরহ আমরা দেখেছি। এই ধরনের অনেকগুলো প্রবলেম আমরা সলভ করেছি। কিন্তু প্রথম দিকে যেগুলো কাজ অনেক সহজ থাকে, একবার এই ধরনের জটিলতায় পড়লে ওনার লাইফটাও কি দুর্বিষহ হয়ে পড়ে, মানুষ ভুল বোঝার সুযোগ থাকে। এবং এই রিটার্নটা কিন্তু নির্বাচন কমিশন ওয়েবসাইটে সারা জীবনের জন্য প্রদর্শিত থাকে। এক্ষেত্রে আপনি একবার রিটার্ন জমা দিয়ে দিলে এটা সংশোধন করে আর মানে খুবই কঠিন এবং এই ধরনের একটা যন্ত্রণাময় জীবন একটা চলে আসবে। এক্ষেত্রে একজন সাধারণ করদাতার থেকে একজন জনপ্রতিনিধি যারা হতে যাচ্ছেন তাদের প্রতি পরামর্শ যত পারেন ট্যাক্স দিয়ে পূর্ণ বেনিফিট নেওয়ার জন্য এটা আমাদের পক্ষ থেকে অনুরোধ। ওনারা এই 3000-5000 মিনিমাম ট্যাক্স না দিয়ে ভালো করে ট্যাক্স দিয়ে ওনাদের সমগ্র সম্পদ মানে প্রদর্শন করাটা অতীব জরুরি। এবং আমি আরেকটা তথ্য আপনাকে দিয়ে রাখছি, আগামী যেগুলো নির্বাচন হবে, যারাই প্রতিনিধি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সকলের জন্য আয়কর রিটার্ন বাধ্যতামূলক। মানে যত জনপ্রতিনিধি হবে বাংলাদেশে এখন থেকে প্রত্যেককে আয়কর রিটার্ন জমা দিয়ে তারপর এই নমিনেশন সাবমিট করতে হবে বলে আমরা জানতে পেরেছি। এবং জাতীয় রাজস্ব বোর্ড নির্বাচন কমিশনকে এই সংক্রান্ত চিঠিও
দেখিয়ে দিয়েছে। জি। জি, আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনের পর্বে আপনার সাথে আবার দেখা হবে। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহ।